প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট এলাইন নওয়াজ খান। আরও রয়েছেন চিন্তক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট রেজাউল করিম রনি। আপনাদের দুজনকে স্বাগত। আমরা শুরুতেই যাব এলাইন নওয়াজ খানের কাছে। আপনি নিশ্চয়ই জানেন যে সরকার বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছে। ইতিমধ্যে 7টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং সর্বশেষ 8ম যেটি জমা দেওয়া হয়েছে সেটি হলো নারী বিষয়ক সংস্কার কমিশন। এবং এই কমিশনের যে সুপারিশমালা সেগুলো নিয়ে ইতিমধ্যেই খানিকটা বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে বৈবাহিক সম্পর্কে জোরপূর্বক যৌন সম্পর্কে ধর্ষণসহ ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা, উত্তরাধিকারের সমান অধিকার দেওয়ার সুপারিশ, বিয়ে তালাক নিয়ে কিছু প্রশ্ন, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বেশ বিতর্কই হচ্ছে এখন। প্রথমত হলো যে বিতর্কগুলি এখানে এসছে, এইগুলি নিয়ে আমি দেখছি যে ভারতে এই একই বিতর্ক এবং ওইটারই একদম দেখতে পাচ্ছি হুবহু বিষয়গুলি আমাদের সামনে নিয়ে আসছে। হিন্দু ধর্মে নারীর অধিকার সম্পত্তি এটা একটা বিষয়, আর মানে ইসলাম ধর্মে এটা একদম স্পষ্ট সুনির্দিষ্ট এবং এটা অন্য কেউ করে নাই, আল্লাহ তার পবিত্র কোরআনে সেই বিধানগুলি করে দিয়েছে। আমি দেখেছি এখানে যে ওই কমিশনের যেটা প্রথমত যে এটা সুপারিশ, কিন্তু সুপারিশ নিয়ে যে বিতর্ক হতে পারে এটাও কিন্তু ভাবি নাই, কিন্তু এটা ঘটে গেল এই ক্ষেত্রে। কোরআনুল করিমের মধ্যে সূরা নিসায় এটা স্পষ্ট করা আছে, ইভেন যেমন পুত্রের যে সম্পদ আছে নিজের নামে সেটা পুত্রেরই, ইসলাম অনুসারে ওই সম্পদ পিতামাতা ভোগ করা তাদের জন্য মানে ভোগ করতে পারবে, কিন্তু সন্তান যদি মারা গেলে এটা পিতামাতাও সম্পদের অধিকারী হবে, তার সন্তানেরও হবে। আমার এত চমৎকারভাবে কোরআন এগুলি ভাগ করে দিয়েছেন আল্লাহ পাক, এটা নিয়ে কিন্তু কোনো বিতর্ক আমাদের যেখানে 90% মুসলমানের দেশে অনাহুত বিতর্ক সৃষ্টি করা। আমি জানি না এই ধরনের কমিশনে কোনো এক্সপার্ট, কোনো আলেম ছিলেন কিনা যারা এই সম্পর্কে অভিজ্ঞ, সেই ধরনের কোনো কেউ ছিল না। তবে এই ধরনের কমিশন আসলে থাকা উচিত ছিল। তো যেহেতু এটা একটা সুপারিশ, এ ব্যাপারে মনে হয় যে সরকার নিশ্চয়ই সংশোধনের সুযোগ আছে এবং আমাদের যারা বিখ্যাত মুফতি আছে, যারা এই সম্পর্কিত জ্ঞান আছে, তাদের পরামর্শ নিয়ে এই কমিশনের যে সংশোধনের বিষয়টি তারা করবেন। এবং আমার যেটা মনে হচ্ছে যারা এটার সঙ্গে যুক্ত আছেন তারা হয়তো আমাদের যে ইসলামের যে উত্তরাধিকারীর যে বিষয়টা, এটা হয়তো তারা খুব ভালো জানেন না। জানলে হয়তো ওনারা এই কন্ট্রাডিকশনের মধ্যে যেতেন না। কারণ এটা এমন একটা জিনিস যে অন্তর্বর্তী সরকার নয়, অন্য কোনো সরকার হলে এতক্ষণে রাস্তাঘাটে হাজার হাজার লোক নেমে যেত এই প্রতিবাদে। তা আমরা মনে করি যে এই ভুল সংশোধন হবে এবং এইভাবে ঢালাওভাবে এইসব জিনিস যেখানে সুস্পষ্ট কোরআনিক নির্দেশ আছে সেইটা লঙ্ঘন করার অধিকার বা ক্ষমতা কোনো মানুষের নাই। এটা হলো একজন মুসলমান হিসেবে আমার বিশ্বাস। আরেকটি বিষয় নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক হচ্ছে, সেটা হলো শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। যৌনকর্মী বলে ইসলামে কিছু নাই। আমার পরিপূর্ণ একটা ইসলামিক জীবনযাপনের দেশ এটা। আমরা 90% মুসলমানের দেশ। অনেকে হয়তো ইসলাম ধর্মকে ওভাবে পালন করে না, কিন্তু বিশ্বাস থেকে বিচ্যুত হয় খুব কম লোক। তারা বিশ্বাসটা ঠিকই থাকে। আমি যেহেতু ইসলামিক জীবনযাপনের মধ্যে আমরা বসবাস করি এবং আমরা জন্ম নিয়েছি ইসলামিক বিধিবিধানের মধ্যে, বড় হয়েছি পারিবারিক ইসলামিক পরিবেশের মধ্যে, কোনো অবস্থাতেই আমাদের ধর্ম 90% মানুষের যে ধর্ম এখানে ইসলামে এইটা পারমিটই করে না। সুতরাং এইটার কি হবে না হবে এই বিষয়ে আমাদের কোনো নাই আর কি, মানে কনক্লুশন দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ নাই। আপনি কি বলবেন? আমাদের এখানে অনেকগুলো কমিশনই হয়েছে, তার আলোকে এখন বাংলাদেশে যেটা হলো যে এই সমাজটা তো নারী বান্ধব না, কোনোভাবেই না, নারী বান্ধব না। এখন এখানে নারী আন্দোলন
আপনার ৭১-এর পর থেকেই বা আরও আগের থেকে এখানে হয়ে আসতেছে। এখন নারী আন্দোলন এবং এই কমিশনের যারা সদস্য, হ্যাঁ, এখানে অনেক আহ, মান্য ব্যক্তি আছেন, গুণী ব্যক্তি আছেন, কিন্তু আমার মনে হয় যে এই কমিশনে ডাইভার্সিটির একটা প্রবলেম আছে। ডাইভার্সিটি প্রবলেম শুধু রিলিজিয়াস অর্থে না, আপনার পাহাড়ি কমিউনিটির না, কারণ নারী মানেই সমস্ত নারীর অবস্থা একই রকম না। একটা হলো যে নারী হওয়ার কারণেই যদি একটা সমাজে কেউ অধিকার বঞ্চিত হয়, সেই সমাজ আগাবে না, সেই সমাজের ব্যাপারে আমরা কেউ আশাবাদী হতে পারবো না। কিন্তু সমাজে সমস্ত শ্রেণীর সমস্ত স্তরের নারীদের বঞ্চনার বা অধিকার লাভের সুযোগ একই রকম না। হ্যাঁ, গুলশান বনানীর নারীদের যে অবস্থা, মরিপুরের সেই অবস্থা না, পাহাড়ি নারীদের সেই অবস্থা না, বা মাইনরিটি কমিউনিটির নারীদের সেই অবস্থা না। তো ফলে আমি মনে করি এই কমিশনে আরও ডাইভার্সিটি আনা দরকার ছিল, আরও ভিন্ন ভিন্ন সেক্টর থেকে আরও ভিন্ন ভিন্ন এক্সপার্টদের সংযোগ, তাহলে হয়তো আমরা আরেকটু ভিন্ন রকম, আরও ডিটেল বা আরও ডিফারেন্ট কাইন্ড অফ সুপারিশ হয়তো পাইতাম। এটা গেল একটা ব্যাপার। তারপরে হলো যে সুপারিশটা এখানে আসছেন, যারা আমাদের এখানে নারী আন্দোলনের একটা সমস্যা আছে, সেই সমস্যাটা গোড়ায় আমাদের হাত দিতে হবে। সেটা হলো আমাদের এখানে নারী অধিকারকে দেখা হয় পশ্চিমা লিবারাল সেকুলার যে স্বাধীনতার ধারণা, আইডিয়ার ধারণা, সেটার আলোকে। যে ধরেন একটা মেয়ে যদি হিজাব পরে বা বোরকা পরে, ধরেই নেওয়া হয় যে ও পশ্চাৎপদ, ওর কোনো অধিকার নেই। এখন ওর বাবা ধরেন গুলশানে বিশাল জমিদার, 10টা বাড়ির মালিক, হ্যাঁ, কিন্তু ও যদি বোরকা পরে, হ্যাঁ, এবং ওর যদি এমন আছে মার্সিডিজও চলে, তারপরও একটাই যে লিবারাল আইডিয়ার যে লোকটা বা আদর্শের যে লোকটা বা নারী যে দেখে, ও বলবে আহা কত পশ্চাৎপদ, কত অত্যাচারের শিকার, তার কোনো স্বাধীনতা নেই, বোরকা পড়তে হয়, এখনো হিজাব পড়তে হয়, এখনো চুল খোলা চলতে পারে না, এখনো স্লিভলেস পড়তে পারে না। হ্যাঁ, এই যে পাবলিক নুডিটি, এবং আপনি দেখবেন পত্রিকায়, বিনোদন পত্রিকায় সাংবাদিক কয় সাহসী ভূমিকায় অবতীর্ণ হলেন অমুক নায়িকা। সাহসী মানে কি? শর্ট ড্রেস, ছোট ড্রেস পরা, মানে পাবলিক নুডিটিকে এখানে সাহসী আচরণ মনে করা হয়। তো এই যে ব্যাপারগুলো, ফলে এখানে স্বাধীনতার ধারণা, এখানে বিখ্যাত একজন নৃবিজ্ঞানী সাবা মাহমুদ, পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান তাত্ত্বিক সাবা মাহমুদের একটা ধারণা আছে, আপনার ওনার বিখ্যাত বই পলিটিক্স অফ পাইটি। তো সাবা মাহমুদরা এই যে পশ্চিমা আধুনিকতার স্বাধীনতার ধারণা বা পার্টিকুলার নারী স্বাধীনতার ধারণা, এটাকে উনি ক্রিটিক করছে। ক্রিটিক করে উনি দেখাইছে যে ওমেন রাইটস বা নারী অধিকার বলতে আমরা যা বুঝি পৃথিবীর সমস্ত কমিউনিটির ক্ষেত্রে এটা না। একটা নারী যদি সিদ্ধান্ত নেয় তার ধর্মীয় বিশ্বাস বা ধরেন তার মতাদর্শ, এগুলোর আলোকে যে সে কড়া পর্দা পশিদার মধ্যে থাকবে, একদম সূর্যের আলো তাকে স্পর্শ করে হাত মোজা পা মোজা পর্যন্ত পড়বে, সে মনে করে এটাই তার মুক্তি। কারণ সে জীবনটাকে যদি দেখে এই জাগতিক, হ্যাঁ, চুল খোলা বিনোদন কর্মী হিসাবে না, সে যদি দেখে একটা পরমার্থিক কল্যাণের জন্য তার জীবনটা সে নিয়োজিত করবে, হ্যাঁ, এবং সে যদি মনে করে যে সেই একদম কড়া অর্থোডক্স একটা নীতির মধ্য দিয়ে সে জীবনযাপন, এটাই তার মুক্তির দিশা, তখন আপনি আপনার যে লিবারাল সেকুলার আইডিয়া, সেটা দিয়ে তো আপনি তাকে মাপতে পারছেন না। তার মানে আপনি মিসরিপ্রেজেন্ট করতেছেন। ফলে এই যে নারী অধিকারের যে সকল প্রগতিকরণ, এবার এই প্রগতিকরণের বাংলাদেশে আসেন, বাংলাদেশে কি হয়েছে? এটা আওয়ামীকরণ হয়েছে। এখানে প্রগতিশীলতা, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, এক্সট্রিমটি রবীন্দ্রনাথ, একটু কলকাতা মিলায় একটা আওয়ামী ফেস্টিভ্যাল। হ্যাঁ, এই যে স্যালাইন আমরা খাইলাম 15 বছর ধরে, হ্যাঁ, এই স্যালাইনের একটা গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু নারীবাদ। এখানকার নারীবাদীরা খুব ব্যতিক্রম, বিরল ব্যতিক্রমবাদে, সাংস্কৃতিকবাদে আওয়ামী ফ্যাসিবাদের সাথে ডিরেক্ট সংযুক্ত, সরাসরি তাদের ভূমিকা আছে। কথা বিশ্বাস না হয় শাহবাগের মুভমেন্টের দিকে তাকান, মুভমেন্টের ক্যারেক্টারগুলোকে দেখেন। হ্যাঁ, পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থান, এটা সমস্ত শ্রেণী পেশা, আস্তিক নাস্তিক, ধর্মীয় অধর্মীয় সমস্ত মানুষের অভ্যুত্থান, সেটা আমরা বলছি বহুবার। কিন্তু সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সমাজের এই যে পার্থক্যগুলো, এই যে মতাদর্শিক রুচিগত সাংস্কৃতিক পার্থক্যগুলো, এগুলো মীমাংসা হয়ে যায়নি। তার মানে কি? তার মানে নারীদের ব্যাপারে আমাদের কোনো কনসার্ন থাকবে না? অবশ্যই থাকবে। নারীদের অধিকারের ব্যাপারে কি আমাদের কথাবার্তা থাকবে না? অবশ্যই থাকবে। কিন্তু সেই কথাবার্তার ধরনটা পশ্চিমা কলকাতার আপনার সাংস্কৃতিক উপনিবেশের আলোকে হবে না। আমাদের এখানে বেগম রোকেয়ার কথা আমরা তো বলি না, হ্যাঁ, আমাদের এখানে সিমন দা বুবুয়ারের কথা বলা হয়, পশ্চিমা ফ্রি সেক্স মুভমেন্টের কথা বলা হয়, কিন্তু আপনার বেগম রোকেয়াও তো পর্দা নিয়ে লিখছিল। এখানে বেগম রোকেয়া নারীদের নিয়ে কাজ করেনি, সেটার সাথে তো কোনোদিনও আপনার এখানে বৃহত্তর কমিউনিটির ভ্যালুজের সাথে, মূল্যবোধের সাথে কনফ্লিক্ট হইল না। তাহলে কোন সমস্যাটা আপনি ঘটাচ্ছেন? আপনি স্বাধীনতার নামে, হ্যাঁ, হাসিনা যেরকম গণতন্ত্রের নামে একটা আওয়ামী ফ্যাসিবাদ চাপাই দিছে,
আপনি এরকম নারীবাদের নামে বাংলাদেশে যে নারীবাদটা দাঁড়াচ্ছে এটা একটা এনজিও তন্ত্র, এবং এইটা যেটা করে নারীকে একটা কর্পোরেট আপনার ভুগি পণ্য আকারে দাঁড় করানোকেই মনে করে নারী স্বাধীনতা। এর মধ্যে দিয়ে নারী আরো ভালনারেবল হয়। হ্যাঁ, এটা গেল একটা দিক। আরেকটা দিকে একটু বলে শেষ করি। সিরিয়াসলি আমাদের যে জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে, হোয়াট ইজ বডি, পার্টিকুলারলি বডির একটা পলিটিক্স আছে, এটাকে বলে বায়ো পলিটিক্স। এই যে নারী দেহ, এই দেহটা কি পার্সোনাল? দেহটা কি নারী বা পুরুষ দেহ বলতে পারেন, দেহ কি শুধুমাত্র পার্সোনাল? নো। দেহের সাথে সমাজ, ইতিহাস, পরিবার, মূল্যবোধ এবং আপনার আত্মপরিচয়ের রাজনীতির একটা গভীর সম্পর্ক আছে। আপনি যদি মনে করেন আপনার পার্সোনাল দেহ, আপনি সালা পইরা ঘুরে বেড়াবেন, হবে? লোকজন পাগল বলবে। হ্যাঁ, এবার আপনি মনে করেন আপনার পার্সোনাল শরীর, নারী স্বাধীনতার নামে আপনি পাবলিক নুডিটিকে মনে করবেন আপনার স্বাধীনতা। হ্যাঁ, আপনি গাজার কুলকিতে টান দেওয়াকে মনে করবেন যে প্রগতিশীলতা। এইটা আপনি পার্সোনালি করতে পারেন, কোনো সমস্যা নেই। পার্সোনালি কেউ যদি এগুলি করতে চায় সে করুক, এটা তার ব্যাপার। কিন্তু এইটাই আধুনিকতা, এইটাই সাংস্কৃতিক অগ্রগতির আপনার পরিচায়ক চিহ্ন, এটা করা যাবে না। এটা স্পষ্ট ফ্যাসিবাদ। তো ফলে এই জন্য আপনার আমাদের এখানে এই যে মডার্নিটির একটা উপনিবেশী বা কলোনিয়াল মডার্নিটির যে একটা চর্চা মেইনস্ট্রিম করা হয়েছে, হ্যাঁ, এবং এটা কলকাতার বুদ্ধিজীবীদের হাত ধরে এটা যে আরও, এবং বামপন্থী এখানে নারীবাদ, প্রগতিশীলতা, এগুলো একটা এন্টি ইসলামী জায়গা থেকে ফ্রেম করা হয়েছে। এবং এই জন্যই এগুলো যখন একটা নারীবাদী জায়গা থেকে জেনুইনলি সে যদি নারীর অধিকারের কথা বললেও বৃহত্তর কমিটি রিয়্যাক্ট করে। কারণ হইলো সে ধৈরাই নেয় ইসলামী মূল্যবোধের যা কিছু সবই পশ্চাৎপদ। তো এই জন্য আমাদের আর্গুমেন্টটা দুই দিক থেকে করতে হবে, একটা ফিলোসফিক্যালি, কালচারালি, এবং ডেফিনেটলি আমাদের এখানকার বৃহত্তর জনগোষ্ঠীর যে মূল্যবোধ আছে সেই, যেটা ভাই আলোচনা করলেন, সেইগুলো নিয়ে আলোচনা হবে। সো বডির সাথে কালেকটিভ মেমোরি, কালেকটিভ এথিক্স পার্টিকুলার, এটা খুবই সম্পর্কিত। যেমন ধরেন একজন নারীর অপমানের কারণে পৃথিবীর অনেক সভ্যতা ধ্বংস হয়ে গেছে না, ট্রয় যুদ্ধ লেগে গেছে না, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। মানে আপনার শরীর, আপনার ইজ্জত, আপনার মর্যাদা শুধুমাত্র আপনার পার্সোনাল না, এটার সাথে বৃহত্তর কমিউনিটির যে সম্পর্ক, যে সংযোগ, এটাকে বুঝতে পারলে আপনি সেই অনুযায়ী আচরণ করবেন। হ্যাঁ, ডেফিনেটলি সমস্ত সময়ই কমিউনিটি আপনার পার্সোনাল স্বাধীনতার ব্যাপারে সজাগ থাকবে তা না। অনেক সময়ই আপনার পার্সোনাল বিকাশের অন্তরায় হইতে পারে, সেক্ষেত্রে আপনার ফাইটটা করতে হবে, সেটাও আছে। কিন্তু তার মানে ব্যক্তি স্বাধীনতা বইলেই আপনি আপনার পুরা কমিউনিটির এথিক্স, মূল্যবোধ এগুলোর বাইরে গিয়ে একটা এনার্কি শুরু করে দেবেন এবং সমাজে একটা অস্থিরতা শুরু করবেন, সেটা কিন্তু আপনাকে একটা সুন্দর সমাজ গঠন করতে সহযোগিতা করবে না। ফলে পার্টিকুলারলি আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের এই সমাজটা নারী বান্ধব না, শিশু বান্ধব না। এবং এটা আমরা এখানে আগেও আলোচনা করছি, একটা সমাজের সম্ভাবনা আপনি বুঝবেন কখন, বুঝবেন সেটা দেখে যে সমাজটাতে নারী এবং শিশুদের জন্য আপনার শিশুদের প্রতি ট্রিটমেন্টটা কেমন, শিশুদেরকে কীভাবে দেখা হয়, সেটা দিয়ে সেই সমাজের আপনার অগ্রগতিটা আপনি বিচার করতে পারবেন। সেখানে বাংলাদেশের সমাজ, হ্যাঁ, এবং রাষ্ট্রীয় কাঠামো, এখানে একটা অবশ্যই আমূল পরিবর্তন দরকার। হ্যাঁ, এবং সেই পরিবর্তনের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। অভ্যুত্থানের পরে অন্যান্য জায়গায় যেরকম আমরা সংস্কারের কথা চিন্তা করছি, অবশ্যই আমাদের নারীদের যে ক্ষেত্রে, হ্যাঁ, নারীদেরকে আমরা কোটায় ব্যবহার করতে চাই না নারীবাদের নামে। নারীকে আমার সমমর্যাদা দিতে হবে তখন, সে এমনিতেই স্পেশাল। ফলে তার স্পেশালিটিটা একটা সমাজ এবং জাতি গঠনের জন্য সবসময় জরুরি, সবসময় দরকার। অ্যাট দ্য সেম টাইম এই মডার্নিটির যে খপ্পর, হ্যাঁ, মডার্নিটির খপ্পর থেকেও তাকে আপনার রক্ষা করতে হবে। তাকে বাজারের পণ্যের হাতে তুলে দেওয়া যাবে না। কিন্তু আবার তার ফ্রিডমের সাথে এই যে কালেকটিভ মেমোরি, কালেকটিভ এথিক্স, সংগ্রামের যে সম্পর্ক, সেটাকেও সংযুক্ত করতে হবে। ব্যক্তি বিচ্ছিন্নভাবে, হ্যাঁ, তাকে আপনি যদি ছেড়ে দেন, সে তখন আরো ভালনারেবল করে তুলবে। ফলে তাকে লিডিং পজিশনে আনা, সে যেন এই যে বেগম রোকেয়ার কথা যেন বারবার বলতে হয় যে এই যে পুরা কমিউনিটির সে যে মাতৃসত্তা, হ্যাঁ, সে যে কর্তা সত্তা হইতে পারে, সেই জায়গায় তাকে, হ্যাঁ, সে নিজে একটা সাবজেক্ট, হ্যাঁ, তাকে অন্য কারো সাপেক্ষে, পুরুষের সাপেক্ষে তাকে চিন্তা করার দরকার নেই, তুলনা করার দরকার নেই। তার যে ইউনিকনেস, তার যে বিশেষায়িত, হ্যাঁ, ক্ষমতা, ফেমিনিটির যে পাওয়ার, এটা অনেক বিশাল। সেটাকেই অ্যাকাউন্টেবল করা এবং সেটাকে মেইনস্ট্রিম করতে পারলে আমরা একটা নিশ্চয়ই বেটার জায়গায় যাইতে পারবো। এলাই নমস্কার। বিয়ে, তালাক, এগুলোর ব্যাপারে তারা বলছে সম অধিকার, কিন্তু সব ধর্মেতে এই বিষয়গুলো স্পষ্ট বলা আছে। আমি ওনার প্রসঙ্গের একটু ধরে বলতে চাই যে আমাদের এইসব লোকেরা আমাদের দেশ বুদ্ধি ঘুরেও দেখে না। আমি নর্থ বেঙ্গলে খুব শীতের মধ্যে ভোরবেলায় দেখি যে মেয়েরা করছে, ধান রোপণ করছে। এবং আপনারা হয়তো জানেন কিনা, বাংলাদেশে এখন আমাদের নারী শক্তি বিরাট একটা অংশ কৃষিকাজে, কৃষি খামারের সঙ্গে যুক্ত, নিঃসন্দেহে। হ্যাঁ, এবং
আমরা ছোটবেলায় তো দেখছি যে একদম ছোটবেলায় সে 50-60 বছর আগে বাড়ির মধ্যে তো কর্তৃত্ব তো মায়ের, হুম। বাপের কোনো কর্তৃত্ব দেখি নাই। বাপের একটাই কাম ছিল ইনকাম করে মাস শেষে মাকে টাকাটা দেওয়া। কিন্তু ফ্যামিলিতে আমার মনে হয় আমরা যে মধ্যবিত্ত পরিবার থেকে আসছি, আমাদের মধ্যবিত্ত পরিবারে বাপের থেকেও বেশি কর্তৃত্ববাদী ছিল হলো আমার মায়েরা। উনরা কিভাবে নারী স্বাধীনতা চায়, যেটা বললো যে ওই মানে কি, যেটা হলো যে তোমার উগ্রভাবে চলাটাকে স্বাধীনতা হিসাবে এরা দেখতে চায়। এবং আমি ঢাকা শহরে প্রচুর মেয়েরা এখন ব্যবসা বাণিজ্য, এই যে বুঝছে তরকারি বিক্রি করছে, দোকান চালাচ্ছে, এই হোটেল চালাচ্ছে, অসংখ্য নারীরা। এদেরকে ঘরের মধ্যে ওরা যেভাবে বলে মনে হয় যে এদেরকে আটকায় রাখা হয়েছে। নারীর স্বাধীনতা বলতে যেটা বোঝায় সেটা হলো তাদের যে নৈতিকতার যে ধারাবাহিকতার মধ্যে থেকে তারা যে শ্রমটা দেয়, স্বতঃস্ফূর্তভাবে শ্রমটা দেয়, সেটাই স্বাধীনতা। আজকে মেয়েরা 8টা-9টার সময় আমি দেখি ব্যাংকের থেকে বেরোচ্ছে, 9টার সময় বেরোচ্ছে, বেরোয়া বাচ্চা কোথাও তো ব্যারিয়ার দেখি না। এবং রাস্তাঘাটে চলাচলের সময়ও আগে টুটাফাটা একটা ঘটনা ঘটতো, উত্তক্ততা, এখন তাও নাই। মানুষ বুঝতে শিখেছে যে মেয়েরা এখন স্বাধীনভাবে কাজ করতে শিখেছে। আমার চারপাশের যে লোকগুলি তাকে নিয়েই তো ভাবি আমরা। ইসলামে কিন্তু তালাক উভয়ই দিতে পারে। যেমন ছেলে দিতে পারে তেমন মেয়েও দিতে পারে। এইখানে এমন না যে একতরফা কোনো ব্যাপার আছে। এখন যে জিনিসটা আমাদের দরকার সেটা হলো যে পরিবারে মেয়ে বোঝা, এই বিষয় থেকে বেরিয়ে আসা। এই যে আমাদের মধ্যবিত্ত পরিবারগুলি কিন্তু এখন ছেলেদের থেকে মেয়েদের লেখাপড়ার প্রতি অনেক বেশি যত্নশীল। কেন? যে এই মেয়েটা যদি ইনকাম থাকে, মাস শেষে একটা ভালো বেতন পায়, শ্বশুরবাড়িতে তার যে মর্যাদা, আর নিছক বউ হিসাবে ওখানে গেলে তার যে অবস্থা, কিন্তু একটা ছেলে ও কোনো লেখাপড়া না করলে রিক্সা চালাও খেতে পারবে, এই ধরনের একটা ধারণা কিন্তু এখন, যে কারণে মেয়েদের প্রতি এরকম একটা লেখাপড়ার গুরুত্ব আমি দেখতে পাচ্ছি। তো তাই আমার চারপাশে আমাদের বন্ধু বান্ধবের যাদের ছেলে মেয়েরা ভালো লেখাপড়া করেছে, চাকরি করছে, শ্বশুরবাড়িতে তাদের মর্যাদার জায়গা একটা, আর যারা নিছক গৃহবধূ হয়ে গেছে তাদের মর্যাদার জায়গা আর একটা। এই হলো আমাদের। কিন্তু তালাকের ব্যাপারে সুস্পষ্ট, এর জন্য আমাদের বিধান রয়ে গেছে স্পষ্ট, নতুন কোনো সুপারিশ করার কিছু নাই। ওনরা সমাজের আমার মনে হয় সুনির্দিষ্ট একটা প্যারিফেরির মধ্যে জীবন অতিবাহিত করে আসছেন, সুনির্দিষ্ট একটা রাজনৈতিক চিন্তার মধ্যে দিয়ে বড় হয়েছেন এরা। এর বাইরে জগৎ আছে, বাইরে চিন্তার ব্যাপার আছে, এটা হয়তো জানেনই না, বোঝার চেষ্টাও করেন নাই, যে কারণে এইসব সুপারিশ করেছেন। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10টা 20 মিনিটে। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক আলাইন নওয়াজ খান, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এজাজুল করিম রনি। আমরা সুপারিশমালার বেশ সমালোচনা করছি। একটি বিষয় বোধহয় সম্ভবত তারা পজিটিভ লিখেছেন, সুপারিশ করেছেন, সেটা হলো যে নারী বিদ্বেষী বয়ান, বক্তব্য ও ছবি পরিবেশন থেকে বিরত থাকার সুপারিশ করেছেন। এখানে নারীদের প্রতি প্রতিবন্ধকতা নাই তা না, নারীদের চলাফেরা, হ্যাঁ, পাবলিক ট্রান্সপোর্টে নারীরা এখনও সেফলি চলাফেরা করতে পারে না। ব্যাপক পরিবর্তন যেটা আসা দরকার খুব যে আসছে তা না। এবং আমাদের শিক্ষায় নারীদের কারণে আগাচ্ছে, কিন্তু সেই আগানোটা মুসলিম দেশের উদাহরণ দিচ্ছে, সেটা কি ইরানের ধারে কাছে আছে? ইউরোপের উদাহরণ বাদ দেন, হ্যাঁ, পশ্চিমা ইরানের ধারে কাছে আছে? নাই। আমরা অনেকেরই নানান মহলের নানান জায়গায় আমরা দেখি
যে নারী বিদ্বেষী এক ধরনের বয়ান দেওয়া হয়, হ্যাঁ, বক্তব্য সেটা দেওয়া হয় right. এবং ছবি দেওয়া পরিবেশন করা হয়। এখন নারীকে একটা অবজেক্ট আকারে সব জায়গায় যে উপস্থাপন করা, যেমন কথাবার্তার মধ্যে, গালিগালাজের মধ্যে, হ্যাঁ, নারীকে অবজেক্টিফাই করে, হ্যাঁ, সবসময় আপনার এই কুৎসিত গালাগালি থেকে শুরু করে আপনার দৃষ্টিভঙ্গির মধ্যে, হ্যাঁ, সামাজিকভাবে, হ্যাঁ, হেয় প্রতিপন্ন করার যে একটা দেখা, এবং ইভেন মিডিয়াতে ধরেন নারীকে এই যে সেন্সেশন আকারে প্রেজেন্ট করা, হ্যাঁ, এখানে প্রতিবেদন আছে যৌন বস্তু হিসাবে, হ্যাঁ, দেখবার যে আপনার প্রবণতাটা, সেটারও তারা সমালোচনা করেছে। দেখেন, এগুলো ঠিক সুপারিশ কইরা বা রাষ্ট্রীয়ভাবে নির্মূল করা যাবে, সমাধান করা যাবে, দূর করা যাবে, সেটা কিন্তু আমি মনে করি না, বা অনেকেই হয়তো মনে করবে না। এটা রাষ্ট্রীয়ভাবে দূর করার ব্যাপার না, এটা হলো আপনার সমাজে মানুষের মধ্যে পারসেপশনের ব্যাপার। আপনার সমাজে আপনার এই ধারণা যদি আপনি তৈরি করতে না পারেন যে প্রত্যেকটা মানুষেরই একটা ডিভাইন মর্যাদা আছে, পরম মর্যাদা আছে, মানুষ, হ্যাঁ, মানুষ জন্মটা আপনার, এটা তো মানুষের, এটা কি বলবো, যে এটা খুব সহজ জিনিস, এটা একটা ডিভাইন ব্যাপার আর কি, একটা ঐশ্বরিক ব্যাপার, তাই না? তো সেখানে, এবং নারী সত্তা মানেই একজন মানুষ নারী হওয়াটাই যথেষ্ট সে সম্মানিত হওয়ার জন্য। তারপরে তার পেশা, অবস্থান, শ্রেণী, এগুলো পরের ব্যাপার। প্রথমত একজন মানুষ নারী, তার জন্য সে সম্মানিত। এই জায়গার থেকে যখন আপনি দেখবেন, তখন কিন্তু এই যে আপনি যেটা বলছেন যে, হ্যাঁ, বিভিন্ন বক্তব্য বয়ানে, হ্যাঁ, নারী বিদ্বেষী, নারীদেরকে কুরুচিপূর্ণভাবে, হ্যাঁ, বা যৌন বস্তু হিসাবে নারীদের ট্যাগ করে, হ্যাঁ, গালাগালি করা, এই করা, পোর্ট্রেট করা, সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে। ধরেন একটা মেয়ের অবস্থান আমার পছন্দ না, হ্যাঁ, এইবার ওই মেয়ের চরিত্র ধরে গালাগালি শুরু করে দিলাম, হ্যাঁ। তো এখন একটা মেয়ের চরিত্র যদি খারাপও হয়, সেটা তো জাজ করার দায়িত্ব আপনার আমার না। আপনি কেন তার চরিত্র নিয়ে ধরলাম সে খারাপ চরিত্র হতে হবে, কিন্তু সেইটা তো জাজ করার দায়িত্ব আমার। আরো মজার ব্যাপার, আমরা তাকে চিনি না। হ্যাঁ, আমরা তারা চিনি না। তো ফলে আমরা এই যে তাকে একটা গণ ট্রায়ালের মধ্যে ফেলে দিই, ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেটাকে বলে, এইটা তো সমাজের শুধু পরে নারীদের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, সেটা সব জায়গায় পরে চর্চা হইতে থাকে। যে সমাজে এমপ্যাথি থাকে না, সহমর্মিতা থাকে না, সেই সমাজে যে সংস্কৃতি দ্রুত বিকাশ হয়, সেটার নাম হলো বারবারিজম, বর্বরতা। সেটা দ্রুত বর্বরতার দিকে চলে যায়। আপনি যখন পারসেপশন আকারে চিন্তার মধ্যে ধরে নেবেন যে নারী মানেই সম্মানিত, সম্মান করতে হবে, তখন কিন্তু আপনার এই জিনিসগুলো কমে আসবে সমাজে। এবং এই জিনিসগুলো কমে আসার ক্ষেত্রে, হ্যাঁ, তখন এই যে ভায়োলেন্স, ও মেয়েদের, এখন এতদিন ধরে হাজার হাজার কোটি কোটি ডলার আসছে, কিন্তু এই যে নারী সহিংসতা, এটা আমাদের এখানে বউ পিটানো একটা কমন সংস্কৃতি ছিল এই ধরেন 90-এর দশক পর্যন্ত, হ্যাঁ, যে কথায় কথায় বউ পিটাইতো, মানে অ্যাজ ইফ অধিকার, হ্যাঁ, এটা তো খুবই বড় অন্যায়। যে পুরুষ বউ পেটায়, সে কিন্তু মানে সমাজে ঘৃণিত ব্যক্তি হিসেবে চিহ্নিত হচ্ছে। এটার জন্য অনেক লম্বা সময় লাগছে, আমাদের লম্বা অ্যাওয়ারনেস লাগছে, হ্যাঁ, আপনার সচেতনতা তৈরি করতে হয়েছে, অনেক মানুষের বক্তব্য, অ্যাক্টিভিজম তৈরি হয়েছে। জগতে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তাহার করিয়াছে নারী, অর্ধেক তাহার নর, হ্যাঁ। ফলে সমাজে নারী পুরুষের এই ডিভিশনটা আমাদেরকে পিছাই দিবে, ক্ষতি করবে। আমি এইরকম বাইনারির মধ্য দিয়ে কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব বলে মনে করি না। এইখানে যে পয়েন্টটা আপনার কথা বলছি, যেভাবে ভিকটিম বানানো হয়, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়, এইটার ভয়ে অনেক নারী ধরেন বাইরের পেশাগুলোর থেকে নিজেকে গোটায় নেয়। একজন নারী ধরেন হয়তো মনে করে সে আউটস্পোকেন ভূমিকা রাখবে, কিন্তু সে আপনার সমাজের ট্যাগিংয়ের ভয়ে, হ্যাঁ, আপনার সে স্বাধীনচেতাভাবে ধরেন চলাফেরা করবে। স্বাধীনচেতা মানে ওই অর্থে না, ওদের প্রগতিশীল অর্থে না। সে নিজেকে ধরেন এক্সপ্রেস করবে, কর্মজীবনে হোক, তার মতো করে সে বিকশিত হবে, স্পোর্টসে হোক। সে তখন দেখবে যে না, তাকে তো মানে বিনা কারণে, বিনা আপনার বিবেচনায় চরিত্রহীন বলে আখ্যায়িত করা হবে। এই যে আপনার কারো চরিত্র চিহ্নিত করবার এই যে আমাদের প্রবণতাটা, হ্যাঁ, এবং নারীদেরকে, হ্যাঁ, হেয় প্রতিপন্ন করে উপস্থাপন করার মধ্য দিয়ে মনে করে যে, হ্যাঁ, একটা আনন্দ পাওয়া, এটা কিন্তু আবার অনেক আনন্দোচ্ছলেও করে, হ্যাঁ। এটা যে সবাই যে আপনার খুব একটা বুঝে শুনে করে তা না, কিন্তু এটার জন্য আমাদের একটা কালচার দরকার, যে কালচারের মধ্যে এই যে এমপ্যাথি যেটাকে বললাম, সহমর্মিতা, হ্যাঁ, এটা মানুষকে রেসপেক্ট করার মধ্য দিয়ে আপনি এটা অ্যাচিভ করতে পারবেন। এলাইনস খান, রাজনৈতিক অঙ্গনের তিনটি পক্ষ, বিএনপি, জামাত ও এনসিপি, সবাই কেমন যেন একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এরা দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করলাম যে এরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী না হয়ে শত্রু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আবার দেখলাম যে লন্ডন বৈঠকের পর বিএনপির নেতারা জামাত সম্পর্কে আক্রমণাত্মক কথা বলছেন না, একই রকম জামাতের নেতারাও আর বিএনপি সম্পর্কে
বা তাদের নেতাদের সম্পর্কে আক্রমণাত্মকতা অনেকটাই কমিয়ে দিয়েছেন। এবং বিশেষ করে এটা বেশি টের পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যম, যে কি হচ্ছে না হচ্ছে। আসলে কি তারা অনেকটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে? দীর্ঘদিন ক্ষমতার থেকে বাইরে থাকার ফলে যারা ক্ষমতায় ছিল একসময় তারা কিছুটা হয়ে গেছিল, বিচলিত, যে কত দেরি হচ্ছে কেন, এত বিলম্ব কেন, শুনতে পারছিল না। কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু বাস্তবতার মধ্যে আসছে। বাস্তবতা কখন আসছে? যখন দেখছে যে তারা যে প্রথাগত রাজনীতি করে আসছিল, যে ইলেকশন হবে, একবার বিএনপি যাবে ক্ষমতায়, একবার আমলিক ক্ষমতায় যাবে, হ্যান ত্যান, এরকম যে বিষয়গুলি ছিল তাদের মাথার মধ্যে, ওই প্রথাগত রাজনীতিটা কাজ করছে। কিন্তু জুলাই আগস্টের ছাত্র জনতার যে জাগরণ, যে বিপ্লব, এটা কিন্তু ওই প্রথাগত রাজনীতির ধারার থেকে একটা স্বতন্ত্র চিন্তা, এবং যে ছেলেগুলি, মধ্যবিত্তের যে ছেলেগুলি স্কুল কলেজে পড়তো, এই তাদের ভিতরে যে জাগরণ এবং নতুনভাবে রাষ্ট্রকে দেখার যে সুযোগ তৈরি হয়েছে, যে স্লোগানটা তারা দিয়েছে যে একটা নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ কিংবা স্বাধীনতার নতুন রূপ তারা সামনে নিয়ে আসছে, যারা দ্বিতীয় স্বাধীনতা বলছে। এই যে অনুভূতিগুলি এই তরুণ একটা ইন্টার জেনারেশনের মধ্যে, এটা কিন্তু এমন না যে জেনারেশন কিছু লোক এটা চিন্তা করে, কিছু না। আমি দেখতে পাচ্ছি যে জুলাই আগস্ট এই বিপ্লবের সাথে একটা ইন্টার জেনারেশন যুক্ত ছিল। কিন্তু ওই যে ট্রেডিশনাল পলিটিক্স যারা করে, তাদের চিন্তাধারা এবং এদের চিন্তার মধ্যে একটা সংঘাত তৈরি হয়েছিল। আমার মনে হয় কিছুটা বোধোদয় হয়েছে যে একটা ব্যাপার কি, আপনি দেখবেন যে নির্বাচিত সরকার মানেই গণতান্ত্রিক সরকার না। এটা কিন্তু আমাদের ইতিহাসের বিভিন্ন পর্বে বিভিন্ন জায়গায় প্রমাণিত হয়েছে। হিটলারের বড় প্রমাণ। এবং পাকিস্তানের একজন বিখ্যাত অর্থনীতিবিদ মাহবুব আলম এটা অনেক আগে এটা বলেছেন, যে এবং উনি বুঝাই দিয়েছেন যে নির্বাচিত সরকার মানে ইয়ে না। এবার আমরা তো লক্ষ্য করেছি নির্বাচিত সরকার বলতে যারা আসেন তারা ওই 5 বছরের একটা সীমার মধ্যে, আর তারা কিন্তু আর গণতান্ত্রিক থাকেন না। আমরা যেটা ছোটোবেলার থেকে যে কথাটা, মানে একটা ওয়েস্টমিনিস্টার স্টাইল যে ডেমোক্রেসির ভাবনাটা আমাদের মধ্যে ছিল, কেন যেন মনে হচ্ছে যে এই গত 54 বছরে এই 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 ধরনের ডেমোক্রেসি এখানে ওয়ার্ক করলো না, করে নাই জনগণের কারণে করে নাই। জনগণের কারণে যারা, ধরো শেখ মুজিবুর রহমান, যিনি পুরা 60-এর দশকটা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, এই ব্যক্তিটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যেভাবে ফ্যাসিস্টে উঠেছিলেন, মানে ফ্যাসিস্ট না হলে একটা লোক একদলীয় শাসন কায়েম করে কিভাবে, যে লোকটা সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, 11 বছর জেল খেটেছেন বিভিন্ন সময়ে, সেই লোকটা এটা করে ফেললেন। তা এই আমাদের মনোজগতের মধ্যে যে, মানে আসলে আমাদের দলগুলির দিকে দেখেন না, এই দলগুলির মধ্যে কতটা গড় আছে। এবং ফাইনালি তো আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান এবং বাংলাদেশ, ইন্ডিয়াতে কিছুটা হয়েছে, মানে কিছুটা ভেঙেছে, ভাঙলেও একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন এটা ভাঙছে বিজেপি, যদিও তাদের দিন মনে হয় শেষ হয়ে যাচ্ছে। এই দুটা জায়গায় পরিবারতন্ত্র যেটা আমরা দেখতে পাচ্ছি, পরিবারতন্ত্রও বুঝি ছিল না, যদি কিনা তাদের মধ্যে কি বলে যায়, দলের মধ্যে যদি ডেমোক্রেটিক প্র্যাকটিসটা থাকতো। যেমন আমরা ছোটোবেলায় দেখে আসছি যে পার্টিগুলি তখন কিন্তু পাকিস্তান আমলেই, তখন দলগুলি বিভিন্ন ডিস্ট্রিক্ট কমিটি গঠন হতো কাউন্সিলের মাধ্যমে, কাউন্সিলররা ভোট দেওয়া, এবং সত্যিকার অর্থে কিন্তু ওখানে প্রভাব ছিল না, ভোট দিয়ে নেতা নির্বাচিত করতো। আর এখন প্রেস রিলিজের মাধ্যমে এখন যেটা হয়, কাউন্সিল হয়, কিন্তু কাউন্সিলে নির্ধারণ করে দেওয়া হয়, কিংবা কাউন্সিল শেষে বলা হয় যে নেতা কিংবা নেত্রী এই কমিটি দিবেন। সত্যিই যদি ডেমোক্রেটিক ভ্যালুজ এবং বিশ্বাসগুলি এই দলগুলি লালন করতো, দলের শীর্ষ নেতারা, তাহলে প্রত্যেকটা জায়গাতে, ইভেন ওয়ার্ড কমিটিগুলিও কাউন্সিলের মধ্যে তারা করতেন। এই যে আপনি বিএনপি ধরেন, বিএনপি কিংবা এদের বহু বছর ধরে এদের কাউন্সিল হয় না, এবং দলগুলো কি উপর থেকে একটা আহ্বায়ক কমিটি দিয়ে দিল, ওই আহ্বায়ক কমিটি দেওয়ার পরে 5টা গ্রুপ দাঁড়াই গেল। তো এইরকম একটা সিচুয়েশনে
আসলে ডেমোক্রেসি যেটা আমরা বলছি, গণতন্ত্র, বা আমাদেরকে এই যে একটা ব্যাপার কিন্তু আমি বলে রাখি, সেটা হলো যে এই জুলাই আগস্ট বিপ্লব কিন্তু মানুষেরকে একটা জিনিস শিখিয়েছে, প্রতিবাদ করাটা শিখিয়েছে। এই যে 15 বছর অবরুদ্ধ সমাজ, তার থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিস্ফোরিত হয়েছে। মানুষ কিন্তু মানুষকে প্রতিবাদ, জি, জি। এবং আপনি খারাপ করলেই কিন্তু লোকজন প্রতিবাদ করবে। প্রতিবাদের আমি নেমে যাবে, এবং এই প্রতিরোধও একটা করতে পারে। প্রতিরোধ করবে। জি। এই একটা শিক্ষা কিন্তু, এটা আবার পলিটিক্যাল লিডারদের বোঝা উচিত যে মানে তারা সহজে পার পাবে না। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক আলাইনওয়াজ খান এবং চিন্তক রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি। রেজাউল করিম রনি, প্রফেসর ইউনূসকে আরো বেশি দিন ক্ষমতায় রাখতে মিছিল সমাবেশ হতে পারে, এই ধরনের একটি রাজনৈতিক বার্তা বেশ আলোচিত হচ্ছে, এবং সম্ভবত এসব কারণে নির্বাচন নিয়ে বিএনপির সংশয় কাটছে না। এর মধ্যেই সরকার ঘনিষ্ঠ বলে পরিচিত রাজনৈতিক দলের নেতারা আগে সংস্কার পরে নির্বাচন, কিংবা সংস্কার ও আওয়ামী লীগের বিচারে পরে নির্বাচন, এসব কথা এসছে। একই সাথে ইউনূস 5 বছর থাকুক কোট আনকোট, এমন যে প্রচারণা সামাজিক মাধ্যমে অনেকের চোখে পড়ছে, তার সাথে সরকারের একটি অংশের যোগসূত্র আছে বলে ধারণা করছে বিএনপির নীতি নির্ধারকরা। এসব ক্যাম্পিং সরকার সমর্থকদের কোনো কোনো অংশের কাজ বলে মনে করছে বিএনপি। একই সঙ্গে কারো কারো মধ্যে 1/11 মতো বিরাজনীতিকরণের একটি চিন্তাও দিন দিন ডালপালা মেলছে। বিএনপি এই কারণেই কিন্তু নির্বাচন নিয়ে তারা এক ধরনের উত্তেজনার মধ্যে রয়েছে, তাদের সন্দেহ কিন্তু রয়েছে। এর ফলে আমরা কি দেখলাম, বিএনপি এই পরিস্থিতি কাটিয়ে ওঠার কিন্তু চেষ্টা করছে। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে সরকারের ব্যাপারেও কিন্তু বিএনপি এখন নমনীয় ভূমিকা রেখেছে। শুক্রবার এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আসুন সবাই মিলে প্রফেসর ডক্টর ইউনূসকে সহযোগিতা করি। আবার 12 দলের সঙ্গে বৈঠকের পর দলের কমিটির যে সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বললেন যে নির্বাচনের জন্য কোনো আন্দোলনের প্রয়োজন নেই। এর মানে তারা তাদের আগের অবস্থা থেকে সরে আসছে। নির্বাচন নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমার আগ্রহ হলো ভোটাধিকার নিয়ে। ভোটাধিকার গুরুত্বপূর্ণ। আপনার নির্বাচন মানে ভোটবিহীন নির্বাচনের সংস্কৃতি একটি ফ্যাসিবাদী প্রবণতা। তো ভাই যেটা বললেন যে হ্যাঁ, নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র কায়েম হয় এরকম নজির নেই, নির্বাচনের মধ্য দিয়ে স্বৈরতন্ত্রও কায়েম হয়। কোন নির্বাচন সেটা? যে নির্বাচনে জনগণের যে সার্বভৌম ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা, সেটাকে যখন আন্ডারমাইন করা হয়, সেটাকে যখন মেনুভারিং করা হয়, তো এই জন্যই তো আমাদের যেটা দরকার সেটা হলো এই যে ভোটাধিকার, যে নাগরিকের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের যে ক্ষমতা, অধিকার, এখতিয়ার, এটাকে প্রোটেক্ট করা। এটাকে প্রোটেক্ট না করলে সমস্যা কি হয়? আমরা যে নাগরিক ভিত্তিক রাষ্ট্রের কথা বলছি, ক্ষমতার সাথে জনগণের যে সম্পর্কের কথা বলছি, সেটা কিভাবে হবে? সেইটা যদি অনির্বাচিত একটা অলিগার্ক শ্রেণী, হ্যাঁ, ছলে বলে কৌশলে ক্ষমতা দখল করে। এখন এখানে একটা গ্রুপ তৈরি হয়েছে, বা সবসময় এগুলো ছিল, যারা এই নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করাচ্ছে। মুখোমুখি দাঁড় করায় তারা কি অ্যাচিভ করতে চাচ্ছে? না সংস্কার না নির্বাচন। কেননা আপনার সংস্কারের প্রথম ধাপ কি? সংস্কারের প্রথম ধাপ হলো আওয়ামী লীগের বিচার। এখন আপনি সংস্কারের কথা বলে যত প্রলম্বিত করবেন, তত আওয়ামী লীগের মিছিল দীর্ঘায়িত হচ্ছে। তার মানে কি? আপনি আপনার প্রধান চ্যালেঞ্জ হলো আওয়ামী লীগকে মোকাবেলা করা। আওয়ামী লীগকে মোকাবেলা করা কোন অর্থে? শুধুমাত্র সংগঠন অর্থে না, একটা খাসিলত, নফসানিয়াত অর্থে, যেটা আমি বলি। এখন 5 তারিখের পরে সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্যই একটা চ্যালেঞ্জ হইল অভ্যুত্থানের আলোকে নিজেদের রাজনীতিকে রিকারেক্ট করতে পারে। এটা সবার জন্য চ্যালেঞ্জ, ইনক্লুডিং অভ্যুত্থানের পরে গঠিত ছাত্রদের রাজনৈতিক যে দল, তাদের জন্যও চ্যালেঞ্জ। এখন সেই চ্যালেঞ্জটাকে বাইপাস করার জন্য আপনি এই
কোনো রকম কোনো পুনর্গঠন, সংস্কার কথাটা তো আমি বলতে চাই না, পুনর্গঠন ছাড়া ইলেকশন দিয়ে ক্ষমতায় যাওয়ার যে প্রক্রিয়া, এটা অ্যাবসার্ড, এটা হইতেই পারে না, এটা কেউ মানবে না। এটা যদি কোনো দল চিন্তা করে থাকে, বিএনপি এটা চিন্তা করছে না, এই ব্যাপারে আমি নিশ্চিত। অন্তত আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম তাদের কার্যক্রম, সেটা হলো তারা কিন্তু দ্রুত সংস্কারের দিকে এগুচ্ছে। এখন কথা হলো আপনার কেন সংস্কার দরকার হবে? আসলেই তো রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠান ভেঙে পড়ছে। এই অবস্থায় যদি আপনি ডাহিকা বিএনপির ক্ষমতা দিয়ে দেন, দেখেন 5 তারিখের পরে কিন্তু বিএনপির ক্ষমতা সাদা হয়েছে, বিএনপি নেয় নাই যে আমি মনে করি এটা খুবই ওয়াইজ ডিসিশন হয়েছে। ইভেন বিএনপি বা যে দলই ক্ষমতায় আসুক না কেন, ক্ষমতায় আসার পরে আসল চ্যালেঞ্জ শুরু হবে, এখনো কোনো চ্যালেঞ্জই নেই। এবং ডক্টর ইউনূস এটা সম্মিলিত সরকার, এই সরকারকে কেউ যদি ব্যর্থ মনে করে তাহলে আগে নিজের বল ব্যর্থ বইলে নিতে হবে। ধরেন জামাত যদি মনে করে এই সরকার ব্যর্থ, বা বিএনপি যদি মনে করে, বা এনসিপি যদি মনে করে তাহলে আমি ব্যর্থ, এই কারণে আমি কোঅপারেট করতে পারি নাই, আমি সহযোগিতা করতে পারি না, এই কারণে এই সরকার ব্যর্থ, আর তো কোনো কারণ নেই। তার মানে যেহেতু কারণ সম্মিলিতভাবেই তো আপনারা অভ্যুত্থান করছেন, সবাই তো অভ্যুত্থানের শক্তি, এবং অভ্যুত্থানের শক্তি এই সরকার, এবং সরকারের নামের মধ্যে আছে কি অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের হাতে কোনো ক্ষমতা নেই, এই সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে কতগুলো দায়িত্বে আছেন, দায়িত্বপ্রাপ্ত, এবং সেই দায়িত্বের মধ্য দিয়ে তারা এখানে একটা কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা চালু করে দিয়ে যাবেন, যে ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা আর কোনো পার্টির হাতে ক্ষমতাকে কুক্ষিগত দেখতে চাই না। আমরা বলতেছি কি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি, দল যার যার রাষ্ট্র সবার, আমি বিএনপি করি, জামাত করি, গণসংহতি করি, যে দলই করি, আমার দল ক্ষমতায় না আসলেও রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক হইতে হবে। এতদিনের মডেলটা কি ছিল, যে এক দল নির্বাচিত হোক অনির্বাচিত হোক যে কোনোভাবে ক্ষমতা আসবে, দেশটা তার পৈতৃক সম্পত্তি হবে। নো, এই মডেল বাদ। এটা আগামী দিনে যেই দলই ক্ষমতায় আসুক, তারা যদি মনে করে যে তারা দলীয়ভাবে একটা অবস্থান ক্রিয়েট করে নির্বাচিত হয়ে ক্ষমতা আসবে এবং তাদের দলীয় রাষ্ট্র হবে, তাদের দলীয় সম্পত্তি, নো, জেনজির অভ্যুত্থান সেটা বলে না, এবং এটা কেউ অ্যালাউ করবে না। ক্ষমতাকে জনগণের কাছে ফেরত দিতে হবে, এবং ফেরত দেওয়ার ক্ষেত্রে আমরা এই জন্য বলি ভোটাধিকারকে গুরুত্ব দিতে হবে। এখন মাঝখানে এখানে একটা টাউট শ্রেণী দাঁড়াচ্ছে, যারা না নির্বাচন না সংস্কার, ডক্টর ইউনূসকে 5 বছর 10 বছর দেখতে চাই, এগুলো হলো হাইপ। ডক্টর ইউনূস বলছে 5 বছর থাকতে চায়, পাগল এই সরকার যে 5 বছর থাকতে যাবে? সে জানে সম্মিলিতভাবে দায়িত্বের মধ্যে আছে, তার দায়িত্ব সবাই মিলে কোঅপারেট করবে, দায়িত্ব শেষ করবে। একটা নতুন, আমরা দেখেন ফ্যাসিবাদের মধ্য দিয়ে গোটা জাতির রাজনৈতিক বিকাশ হয়নি। এই যে 5 বছর দেখছে, 10 বছর কি একটা আওয়ামী জল্পনা, বলছি না 41 সাল পর্যন্ত হাসিনাকে দেখতে চাই। যারা এই জিনিসগুলো তৈরি করছে তারাই 5 বছর 10 বছরের গল্প চালু করতেছে। এই সরকারের কোনো রাজনৈতিক অভিপ্রায় নেই, কিন্তু এই সরকারের যেটা আছে রাষ্ট্রীয় অভিপ্রায় আছে, রাষ্ট্রকে একটা ডেমোক্রেটিক কাঠামোর মধ্যে নিয়ে আসার, এটা জনগণের অভিপ্রায়। সেইটা কোঅপারেট করতে হবে কার? জনগণকে, এবং জনগণকে প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দলগুলো। ফলে রাজনৈতিক দলগুলো কোঅপারেট করবে, রাজনৈতিক দলগুলো যত দ্রুত কোঅপারেশন করবে, যত দ্রুত সংস্কার প্রক্রিয়ার ভেতর দিয়ে তারা একটা ঐক্যমত্য বসাবে, তত দ্রুত একটা মিনিংফুল ইলেকশনের দিকে যাবে। কিন্তু মিনিংফুল ইলেকশনে গেলেও সমস্যার সমাধান হবে না। আমি মনে করি আসল চ্যালেঞ্জ শুরু হবে ইলেকশনের পরে। এই কারণে অভ্যুত্থানের শক্তিগুলো, ছাত্র, বিএনপি, জামাত, তাদের মধ্যে ঐক্যটা ধরে রাখতে হবে ক্ষমতার পরেও। এখন তো রাখতে হবেই, ক্ষমতার পরে ঐক্য ধরে রাখতে হবে, কারণ এইখানে আওয়ামী লীগের পতন একই সাথে ইন্ডিয়ার পতন, এবং এই যে রেশরত্ন, এত বড় রত্ন বিদেশে পড়ে রয়েছে, এই রত্ন আপনারা শান্তিতে থাকতে দিবে? এই রত্ন ফিরাই না বিচারের ব্যবস্থা করেন যদি শান্তিতে থাকতে চান। এই জন্য সম্মিলিত ঐক্যের কোনো বিকল্প নাই। এই ঐক্যের মধ্য দিয়ে আপনি 10টা বছর লিড দিন বাংলাদেশকে, লিড দিয়ে এখানে আপনি মানুষের মর্যাদা বাড়ান। এখানে মানুষের মর্যাদা তৈরি হয়নি। আমরা দলদারি করি, শুধু আমি দলের ব্যাপারে অন্ধ, আমার দলের কোনো ভুল নাই, আমি বিএনপি করি, বিএনপি 7 খুন মাপ, জামাত করি, কথা বললে পিঠে মেরে ফেলতে হবে, বা আপনার তাকে একদম অন্য ঘরের কইরা দিতে হবে। নো, একটা ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট থাকবে। আপনি বিএনপি করেন, জামাত করেন, অন্য যেই দলই করেন, অন্য দলের প্রতি আপনার একটা কলিগ সুলভ আচরণ থাকতে হবে, এবং কে কত ভালো প্রপোজাল দেন সেই প্রতিযোগিতায় নামতে হবে। এলাই নমস্কার। রাজাউল করিম রনি শেষ কথাটা বলছিলেন যে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। এখন যারা রাজনৈতিক দল সক্রিয় রয়েছে, এবং এই ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন অনৈক্য তৈরি হয়, তখন কি হয় আমরা কিন্তু খানিকটা হলো টের পাচ্ছি। আপনি দেখছেন যে জটিকা মিছিল বের হচ্ছে, যদিও আমাদের জানা মতে সরকার এই ব্যাপারে কঠোর অবস্থান নিচ্ছে, কিন্তু বের হচ্ছে তো। এই ঐক্যের দুর্বলতার কারণেই তারা মাথা চাড়া দিয়ে উঠেছে। প্রফেসর ইউনূসের নেতৃত্বে আপনার ভেঙে পড়া অর্থনীতিটাকে দালান করানো হচ্ছে, এবং এই 7-8 মাসের মধ্যে আমাদের ইকোনমিকে যে জায়গায় নেওয়া হয়েছে, এবং অন্যান্য সংস্কারগুলি যদি এই সরকার করে যে আগামী নির্বাচনে যেই ক্ষমতা আসুক সেটা
তৈরি করা রাষ্ট্রভাবে, এতে তাদের অসুবিধা কি? আমার মনে হয় এই বিষয়গুলি তারা এখন কিছুটা রিয়েলাইজ উপলব্ধি করছে, করতে পারছে। উপলব্ধি করতে পারছেন। আরেকটা হলো যে যাই বলুক না কেন এই ইলেকশন হবে, কিন্তু এই ঝটিকা মিছিলগুলির ব্যাপারে আমার একটা সন্দেহ আছে। যেমন কয়েকটা গাড়িতে করে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে, এটা আসলে ছবি তোলার জন্য ছবি কিছু তোলার মিছিল জন্য করা তারপরে হয়। ওরা এটা ছাড়ছে। আরেকটা হলো যে পুরনো মিছিলগুলিকে এমনভাবে এডিটটাও ঠিক মতন করে না। যদি এডিটটা ঠিক মতন করতো, যেমন মিছিলের সঙ্গে আবার কারেন্ট পুলিশ ঘটনার এটা- উপরে কিছু না, পুলিশ যাচ্ছে দেখা যাচ্ছে, আবার ওর সঙ্গে কারেন্ট ঘটনা নিয়ে দুই একজনের বক্তব্য দিচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে মিছিলটা বুঝি এখনই হচ্ছে। এইটা এখন যেহেতু এআই এর যুগে অনেক কিছু করা সম্ভব। এই দেশটা আমার, এই যে ধারণার মধ্যে বাস করছে দলটা, সেই দলটা এখন বাংলাদেশে মিছিল করতে পারবে না, কথা বলতে পারবে না। সুতরাং একটা ডেসপারেট ভাব তো আছেই, এবং মানে এটা করতে পারে, কিন্তু মূলত ছিল যে এই ঐক্যের অভাব। রেজাউল করিম রনি, দেখেন আওয়ামী লীগ কে, এটা বুঝতে হবে আমাদের। এটা অনেকভাবে আলোচনা করছে, আর একটু বলি, এটা হলো ইন্টিমেট এনিমি, মানে আমাদের ঘনিষ্ঠ শত্রু। ঘনিষ্ঠ শত্রু মানে কি? এক পরিবারে 3 ভাই থাকলে 1 ভাই আওয়ামী লীগ, 1 ভাই জামাত, 1 ভাই বিএনপি। তো এখন 1 ভাই আরেক ভাইরে তো মেরে ফেলবে না। কিন্তু আওয়ামী লীগ রাজনীতি নামে যেটা করে, এটা তো রাজনীতি না। ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা সংগঠন, দানবীয় সংগঠন, এটাকে টিকায় রাখে কিছু অলিগার। তার মানে এই দানবীয় সংগঠনটাকে রাজনীতি মনে করাটা ছিল একটা ভুল। আর এই ভুলকে বিশ্বাস করে যারা ছাত্র জনতাকে হত্যা করছে, তারা করছে অপরাধ। তাহলে অপরাধের বিচার করেন। আর ভুল যে রাজনৈতিক চর্চা যারা করতেছে এখনো, যারা আওয়ামী লীগকে একটা রাজনৈতিক শক্তি মনে করে, তাকে তো আপনাকে রাজনৈতিকভাবে এডুকেটেড করতে হবে। সে তো আপনার ভাই, আপনার সমাজের অংশ। তাকে রাজনৈতিকভাবে এডুকেটেড করে তাকে একটা পলিটিক্যাল উইন্ডো দেন, সে রাজনীতি করুক, যেটা রাজনীতি, যেটা কোনো একটা ফ্যাসিস্ট সংগঠন না। হ্যাঁ, দেখেন আওয়ামী লীগের বিচারের ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচারের কথা বলতেছি না, কেন নেওয়া হয়নি? আপনার আওয়ামী লীগ ছাত্র জনতাকে 15 বছরের অত্যাচারের কথা বাদ দিলাম, এই জুলাইয়ের কথাই, জুলাইয়ে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা, এটা কি শেখ হাসিনার ডিসিশন ছিল নাকি আওয়ামী লীগের সাংগঠনিক ডিসিশন ছিল? সাংগঠনিক দুটোই ছিল। এখন এই গণহত্যার ডিসিশনটা এটা সাংগঠনিকভাবে নেওয়া হয়েছে, শুধুমাত্র ব্যক্তিরা করে নাই। তাহলে সংগঠন হিসাবে আওয়ামী লীগ দোষী, অপরাধী। তাহলে সংগঠন হিসাবে তার বিচারের তো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখন বিচার উদ্যোগের ক্ষেত্রে আইনি জটিলতা আছে, আইন ধরেন নাই আপনার। ওকে, তাহলে আপনি আইন করেন। আচ্ছা, আইন যদি না করেন, না করার সুযোগ থাকে, সময় এবং লজিস্টিক সাপোর্ট, আপনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যান। হিটলারের সংগঠন, হিটলার শুধু কি সে ব্যক্তি যারা জড়িত ছিল, হ্যাঁ, গণহত্যা এবং ফ্যাসিবাদের সাথে, তাদের তো শুধু বিচার হয়নি। সেই সংগঠনের যে আইডিয়া, আওয়ামী লীগের ম্যানিফেস্টো, তার কার্যক্রম, তার ঐতিহাসিক বয়ান, সবকিছু নিয়ে আপনি কোর্ট অফ জাস্টিসে যান, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যান, গিয়ে বলেন যে এই সংগঠন ফ্যাসিস্ট সংগঠন হিসাবে, হ্যাঁ, আমরা মনে করি এবং এটা সাংগঠনিকভাবে অপরাধী আমরা মনে করি। এই ব্যাপারে আপনি একটা রায় নিয়ে আসেন। যতক্ষণ পর্যন্ত রায় না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আওয়ামী লীগকে সাংগঠনিক হিসাবে একটা প্রক্রিয়ার মধ্যে রাখেন, যে গর্ত থেকে মাথাও বের করা যাবে। এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এই জায়গায় আপনি যখন যাবেন তখন আপনার রাজনীতি শুরু হবে। এখনো আপনি আওয়ামী লীগ নিয়ে পড়ে রয়েছেন, আপনার দেশের বিকাশ হবে কবে? বিকাশ তো হবে না। আপনার আওয়ামী লীগ কোনো রাজনীতি নেই, একটা ট্রাইবালিজম, মাইরা কাইটটা খাইয়া ফেলবে আপনাকে। আওয়ামী লীগ আসা মানে ভয়ঙ্কর রূপে ফেরত আসা। রাজনীতি কি ভয়ঙ্কর জিনিস? রাজনীতি কি ভয়ের জিনিস? রাজনীতি কি ক্যাডার ভিত্তিক দখলদারিতে? ওই রাজনীতি চলবে না বাংলাদেশে। ফলে আওয়ামী লীগে আসলে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আপনাকে আবার লাঠি নিয়ে নামতে হবে। বাইরে বেরিয়ে করবেন সারা জীবন, দেশকে এইবার করবেন, চলবে? নো, আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত চাই, আমার রাজনৈতিক চিন্তা মতাদর্শ আলাদা হবে, আমার গায়ে একটা ফুলের টোকাও কেউ দিবে না, হত্যা করা, খুন করা, হ্যাঁ, আঘাত করা দূরের কথা। এবং সেটা করতে হলে এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এই জায়গায় যাওয়ার পরে রাজনীতির বিকাশ শুরু হবে। আলাইনওয়াজ খান এবং রেজাউল করিম রনি, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।